আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সকলে? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের দশম শ্রেণীর জীববিদ্যা বিষয়ে। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের পাঠ্যপুস্তকের ত্রয়োদশ অধ্যায়, যার নাম জীবের পরিবেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পাঠ্যপুস্তক খোলো, চলে যাও পৃষ্ঠা নাম্বার 279 পৃষ্ঠায়। 279 পৃষ্ঠায় তোমাদের পাঠ্যপুস্তকের অধ্যায়টা শুরু হয়েছে, ত্রয়োদশ অধ্যায়, যার নাম জীবের পরিবেশ। আজকে আমরা এখানকার কিছু বিষয় আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে কোনো অধ্যায় পড়ার আগে প্রথমে অধ্যায়ের টপিকসটা, দ্যাট মিনস অধ্যায়ের নাম, হেডলাইন্সটা একটু বুঝে নিতে হয়, তাহলে ভিতরের অংশগুলো সুবিধা হয়। তোমাদের অধ্যায়ের নাম জীবের পরিবেশ। জীব বলতে উদ্ভিদ, প্রাণী দুটোই বোঝানো হয়। আর সেখানে একটা কথা অন্তর্গত আছে পরিবেশ, জীবের পরিবেশ। তার মানে পরিবেশে জীব যেগুলো বাস করে, দ্যাট মিনস উদ্ভিদ, প্রাণী, সেটা স্থলে হোক, জলে হোক, মাটির নিচেই হোক, সেই সকল উদ্ভিদ ও প্রাণী মিলে যে জীব, তারা যে পরিবেশ কি, চারপাশে যা আছে, আলো, বাতাস, পানি, মাটি, এগুলো হচ্ছে পরিবেশ, এগুলো নিয়ে পরিবেশ গঠিত। তাহলে এই পরিবেশে বসবাসকারী যে জীব সম্প্রদায়, তারা কিভাবে পরিবেশে একে অপরকে সাহায্য সহযোগিতা, একে অপরকে শক্তি, বিভিন্ন বস্তু আদান প্রদানের মাধ্যমে কিভাবে টিকে আছে, কোন প্রক্রিয়ায় টিকে আছে, এই সম্মিলিত আলোচনাই হচ্ছে এই অধ্যায়ের মূল কথা। তাহলে এসো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা একটু এক নজরে দেখে নিই। আজকে তোমাদের জীবের পরিবেশ যে অধ্যায়টা, সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি তোমাদের সামনে, 5টি বিষয়। খেয়াল করে দেখো। 1 নম্বর বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম। ঠিক আছে, এখানে শিক্ষার্থীরা খেয়াল করো, ইকোসিস্টেম ইংরেজিতে দেয়া আছে, আমি দিয়েছি বাংলায়। পরীক্ষার প্রশ্নপত্রে এরকম ইকোসিস্টেম কি, বাস্তুতন্ত্র কাকে বলে বা কি, অথবা এই ইকোসিস্টেম, এই বানানটা খাতায় লিখে রাখতে পারবে, এটা বাংলা, মানে ইংলিশটাই লেখে। তারপর 2 নম্বর দেখো বাস্তুতন্ত্রের উপাদান সমূহ। 3 নম্বর পুকুরের বাস্তুতন্ত্র। 4 নম্বর খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকড়। 5 নম্বর খাদ্য জাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই 5টি বিষয় নিয়েই আলোচনা করব। তো শুরুতেই এসো 1 নম্বর যে বিষয়বস্তুটা, বাস্তুতন্ত্র। তোমরা বিজ্ঞান বিষয়ে এই শব্দগুলো, বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, খাদ্যজাল, খাদ্য শৃঙ্খল সম্পর্কে সেই ক্লাস 7, 8 থেকে বা 6 থেকে শিখে আসছো। আসলে এগুলো পরিবেশেরই কথা। পরিবেশের এখানে বিভিন্ন জীব, উদ্ভিদ, প্রাণী, পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে শক্তি, বিভিন্ন বস্তু একে অপরের আদান প্রদানের মাধ্যমে একটি সুসম্পর্ক গড়ে তোলে। যেমন আমাদের সাথে উদ্ভিদের একটি সুসম্পর্ক আছে, অনেক দিক থেকে সম্পর্ক আছে। তার মধ্যে মেইন সম্পর্কটা কোথায় বলো তো? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো, নিঃশ্বাসের প্রশ্বাসের মাধ্যমে যে বেঁচে থাকার ক্ষেত্রে এটাই হচ্ছে ওদের সাথে আমাদের মেন সম্পর্ক। সেটা কি? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদান। দ্যাট মিনস তুমি, আমি, মানুষ, আমরা প্রাণী, আমরা সকলেই প্রাণী। প্রাণীরা নিঃশ্বাসের সাথে উদ্ভিদের নিঃশ্বাসের মাধ্যমে দেওয়া বা ছাড়া যে অক্সিজেন, সেটা আমরা গ্রহণ করার ফলে আমরা যে কার্বন ডাইঅক্সাইড প্রাণীরা ছাড়ি, সেটা উদ্ভিদ গ্রহণ করে। এটা হচ্ছে মেন কানেকশন উদ্ভিদের সাথে আমাদের, মানুষ সহ অন্যান্য প্রাণী। তাহলে এটা হচ্ছে বেঁচে থাকার ক্ষেত্রে। আরেকটা, নিঃশ্বাসের পরে আরেকটা কি আসে বলো তো? হ্যাঁ, খাদ্য, খাবার, যেটার মাধ্যমে আমরা গ্রহণ করার মাধ্যমে আমরা বেঁচে থাকি, প্লাস উদ্ভিদও বেঁচে থাকে। উদ্ভিদ মাটি থেকে শিকড়ের মাধ্যমে পানি, খনিজ লবণ, বিভিন্ন উপাদান শোষণ করে বেঁচে থাকে। আর আমরা প্রাণীরা, মানুষেরা খাদ্য তৈরি করতে পারি না। কোথা থেকে খাদ্য পাই? উদ্ভিদ থেকে খাদ্য পাই। তাহলে উদ্ভিদ আমাদের এই খাদ্যটা প্রদান করে। সেই খাদ্যের মধ্যে কি থাকে? রাসায়নিক শক্তি। খাদ্যের মধ্যে রাসায়নিক ফলমূল, শাকসবজি, এগুলোতে শক্তি থাকে, শর্করা, তোমার আমিষ, এটা ওটা শক্তি থাকে। সেই শক্তিগুলো, খাবারগুলো গ্রহণ করার ফলে আমাদের দেহে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত থাকে। তাহলে দেখো, খাদ্যের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে,
খাদ্যবস্তুগুলোর মাধ্যমে একটা কি পারস্পরিক কানেকশন। তাহলে এতগুলো কথার ভিত্তিতে বলা যায় বাস্তুতন্ত্রের সংজ্ঞা বইতে আছে বা ইকোসিস্টেম কি প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ জীবের সাথে পরিবেশের বিভিন্ন উপাদানের যে একটা পারস্পরিক সম্পর্ক কিসের মাধ্যমে ঘটে, দুটো জিনিসের মাধ্যমে, একটা খাদ্য এবং একটা শক্তি এবং খাদ্যবস্তু বা বিভিন্ন বস্তু, শক্তি এবং বস্তুর মাধ্যমে, বস্তু এবং শক্তির মাধ্যমে সেগুলো আদান প্রদানের মাধ্যমে পরিবেশের জীবের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কটার নাম বাস্তুতন্ত্র। আমি আবারও বলছি, জীবের পরিবেশের সাথে শক্তি এবং বিভিন্ন বস্তু আদান প্রদানের মাধ্যমে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে সেটার নামই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এটা সংজ্ঞা। এবার আসো 2 নম্বরে বাস্তুতন্ত্রের উপাদান সমূহ। বাস্তুতন্ত্রের উপাদানগুলো দেখো আমি ছক আকারে লিখেছি, তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে 281 পৃষ্ঠায়। দেখো এখানে এটা ছক আকারে দেওয়া আছে। আমি বলেছি বায়োলজিতে বা বিজ্ঞানের সাবজেক্টে যে কোনো চিত্রে কি করতে হবে, চিত্র সঠিকভাবে আঁকতে হবে বা ছক যেটা চিহ্নিত করতে হবে এবং সেই সাথে নিচে হেডলাইন্স দিতে হবে। সঠিকভাবে চিত্র অঙ্কন, চিহ্নিতকরণ, নামগুলো লেখা এবং চিত্রের নাম দিতে হবে। চিত্রের নাম অবশ্যই দিতে হবে, মানে কি চিত্র সেটা এক্সামিনার না বুঝতে পেরে 1 নম্বর কেটে দিতে পারে বা চিত্রটা এলাও নাও করতে পারে, তুমি একে কোনো লাভ হলো না। অবশ্যই চিত্রের নাম এবং চিহ্নিতকরণ দিতে হবে। তাহলে এসো বন্ধুরা বাস্তুতন্ত্রের উপাদানগুলো সম্পর্কে আমরা পরিচিত হই। বাস্তুতন্ত্রের উপাদান 3টি, ছক আকারে এখানে সহজে চেনা যাবে, পরে ভিতরে কোনটা কি উপাদান পড়ব। জড়, ভৌত, জীব। জড়, ভৌত, জীব। বাস্তুতন্ত্রের সংজ্ঞায় কি পড়েছি, পরিবেশের জীবের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে কি আদান প্রদানের মাধ্যমে, শক্তি এবং বিভিন্ন বস্তু। তাহলে এই যে 3 ভাগ করা, জড়, ভৌত, জীব। জড় উপাদান 2টা, অজৈব আর একটা জৈব। ভৌত উপাদান একটাই। জীব উপাদান উৎপাদক, মানে যেগুলো জীবন্ত বেঁচে আছে, উৎপাদক, খাদক, বিয়োজক। তোমরা এই শব্দগুলোর সাথে আগেও পরিচিত, এখানে আরেকটু ডিটেলস আলোচনা। খাদক আবার 4 রকমের, দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সর্বোচ্চ। আমরা একে একে এসে আলোচনা করি। ছকটা আঁকবে এবং নামগুলো পড়বে, ভিতর থেকে বর্ণনা করবে কোনটা কি উপাদান। জড় উপাদান প্রথমে। জড় উপাদান মানে যেগুলো জড় বস্তু, মানে কি জীবন নেই কিন্তু সেগুলো বস্তু। জড় উপাদান মানে জীবন নেই কিন্তু বস্তু। বাস্তুতন্ত্রে কি পড়েছি, বিভিন্ন বস্তু আদান প্রদান হয় পরিবেশের সাথে জীবের, সে বস্তুগুলো দেখো। জড় এটা অজৈব আর একটা জৈব। অজৈবর মধ্যে দেখো এখানে গ্যাস, বিভিন্ন রাসায়নিক জিনিস, ক্যালসিয়াম, এগুলো মাটি, পানি, বায়ুতে থাকে, দেখা যায় না। ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। অবজেক্টিভের জন্য এগুলো প্রচুর আসে। নিম্নের কোনটি অজৈব, নিম্নের কোনটি জৈব, নিম্নের কোনটি ভৌত, এগুলো অবজেক্টিভের জন্য অবশ্যই পড়বে, বানান যেন লেখার সময় ভুল না হয়। জৈবগুলো কি, জৈব বলতে জৈব সারের নাম শুনেছো তোমরা। জৈব সার কি, হিউমাস। জৈব সারকে এক কথায় কি বলা হয় বিজ্ঞানে, হিউমাস। এটা হিউমাসটা তাহলে কি, বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, এই যে আমরা কি সারা জীবন বেঁচে থাকি না, একটা ছোট কীট, পোকাও, পিঁপড়াও মারা যায়, জন্মাইলে সেটার মৃত্যু আবশ্যক, এটা আমরা জানি। তো মরে যাওয়ার পরে মাটিতে এরা কি মিশে যায়। আমরা প্রাণী, আমরা উন্নত মস্তিষ্কের, আমরা মানুষ, আমাদেরকে কবর দেওয়া হয় বা সনাতন ধর্মে পুড়িয়ে ফেলা হয়, ঠিক আছে। তো যা হোক, এটা করার পর ওই মৃতদেহটা যখন শেষ হয়ে যায় তখন সেটা মাটির সাথে মিশে যায়। মাটির সাথে মিশতে আবার সাহায্য করে এই বিয়োজক, এটা আমরা পরে আলোচনা করব। তো যা হোক, এখানে জৈব উপাদান বলতে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ মাটির সাথে, ঠিক আছে, মিশে গিয়ে এক ধরনের সারের সৃষ্টি করে, বা ওই যে জায়গায় মারা গেছে, যে জায়গায় মাটিতে মিশে গেল, ওই জায়গার মাটিটা হিউমাস নামে পরিচিত। উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ পচে যে মাটিতে মিশে যায় সেই মাটিটা হিউমাস, তাহলে সেটা জৈব উপাদান। এবার দেখো ভৌত, আমি প্রথমে কি বলেছিলাম, ভৌত একটাই, ভৌত উপাদান একটাই, সেটা হচ্ছে পরিবেশে সূর্যের তাপ, বাতাস, জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুর চাপ, দ্যাট মিনস আবহাওয়া, জলবায়ু সংক্রান্ত যা বিষয় বলি সেগুলো হচ্ছে তোমার ভৌত উপাদান। এবার দেখো জীব উপাদান। জীব উপাদানে বলেছি যেগুলো জীবন্ত, উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক, খাদক এবং বিয়োজক তোমরা জানো। উৎপাদক বলতে এখানে তোমার 3টা স্তরে, এখানে এই জীব উপাদানটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট।
এই জীব উপাদানটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জীব উপাদানের মধ্যেই পরিবেশের মেইন জিনিসটি লুকিয়ে আছে। পরিবেশের যাবতীয় মেইন কার্যক্রম এই জীব উপাদানের মধ্যেই আছে। বি কেয়ারফুল স্টুডেন্ট, এখানে জীব উপাদানটা ভালো করে পড়বে। এখান থেকে অনেক ছোট কোশ্চেন, অবজেক্টিভ, সৃজনশীল প্রচুর আসে। এটা খুবই ইম্পর্টেন্ট। বইতে স্টার চিহ্ন দাও, জীব উপাদান। এটা উৎপাদক হচ্ছে যেটা প্রথমে শুরু করে, মানে এই উৎপাদক থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ, এখানে মনোযোগ দাও, উৎপাদক থেকে শুরু করে এইটা একটা সার্কেল কিন্তু চলে আসছে। উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত যা যা ঘটবে তার সূচনায় করে উৎপাদককে বলি। দ্যাট মিনস পরিবেশের মাটিতে যে সবুজ গাছপালা আছে, ঘাস, এগুলো হচ্ছে সূচনা করে, উৎপাদিত করে এই চক্রটা, এই উপাদানটা, সেজন্য নাম হয়েছে উৎপাদক। তাহলে যেসব সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে, দ্যাট মিনস গাছপালা, এগুলোকে একত্রে বলা হচ্ছে উৎপাদক। তারপরে উৎপাদক যে তৈরি হলো, গাছপালায় ফলমূল, ঠিক আছে, গাছপালায় ফলমূল শাকসবজি যে তৈরি হলো, সেগুলো খাবে কে? সেগুলো খাওয়ার জন্য দ্বিতীয় স্তরে কোনটা? দ্বিতীয় ক্ষেত্রে খাদক। খাদক, খাদক আবার সবাই সমান না। আমরা কি ঘাস খাই? না, ঘাস খায় তৃণভোজী প্রাণীরা, গরু ছাগল, তাই না? তাহলে আবার গরু ছাগলকে আমরা খাই, আমাদেরকে হয়তো বা শেয়াল বা হায়না, বাঘ এরা খায়। বাঘ সিংহকে আবার হায়না, বড় বড় প্রাণী, মাংসাশী প্রাণী তারা খায়। একটা চক্র তৈরি হলো না? তাহলে দেখো খাদকের প্রথম স্তর ভাগ করা হয়েছে, কে কাকে খায়। প্রথম স্তরে দেখো তৃণভোজী, যারা উৎপাদক খায়। দ্বিতীয় স্তরে মাংসাশী, মানে উৎপাদক, ঘাসকে যারা খায় তারা দ্বিতীয় স্তরে খাদক। আমরা মানুষ, আমরা কিন্তু গরু ছাগল খাই, তাই না? হ্যাঁ, তাহলে আমরা মাংসাশী প্রাণী। তৃতীয় স্তরের খাদক আমাদেরকে আবার যারা খেতে পারে বা এদেরকেও খেতে পারে। সর্বোচ্চ খাদক মানে এর উপরে আর নাই, সর্বোচ্চ খাদক আমাদেরকেও খেতে পারে, গরু ছাগলকেও, প্লাস তোমার তৃণভোজী প্রাণীদেরকেও খেতে পারে। তাহলে এটা সর্বোচ্চ। তাহলে কয় ভাগে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সর্বোচ্চ। এরপর দেখা আসছে বিয়োজক। আমি একটা কথা বলেছিলাম, উদ্ভিদ ও প্রাণী সবাই বেঁচে থাকবো না, মারা যাব। এই যে তোমার জৈব সার, হিউমাস তৈরির ক্ষেত্রে বলেছিলাম যে মরে যাওয়ার পরে মাটিতে মিশে গিয়ে হিউমাস তৈরি হয়। তো এই মরে গেলে ওই মৃত উদ্ভিদ ও প্রাণী দেহটাকে কে মাটির সাথে মিশায়, কে হিউমাস তৈরি করতে সাহায্য করে? এই যে এই বিয়োজক। বিয়োজকটাই উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহকে পচিয়ে মাটিতে মিশিয়ে হিউমাস তৈরিতে সাহায্য করে। তাহলে বিয়োজক আবার কোনগুলো? মাটিতে কোন কোন অণুজীব, মাইক্রো অর্গানিজম, অণুজীব মাটিতে কি কি থাকে তোমরা 6-7 বিজ্ঞান বইতে পড়েছো। ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো বাতাসে থাকে প্লাস মাটিতেও থাকে, এগুলো হচ্ছে অণুজীব। এগুলোই বিয়োজক, এগুলোই ওই মৃতদেহটাকে পচাতে সাহায্য করে। তাহলে উৎপাদক যেগুলো সবুজ উদ্ভিদ, খাদক বলতে যারা উৎপাদককে ভক্ষণ করে তারা আবার স্তরে ভাগ করা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সর্বোচ্চ। আবার এই খাদকগুলো যখন মারা যায়, জীবন শেষ হয়ে যায়, তাদেরকে এই বিয়োজকরা মাটিতে মিশিয়ে আবারও এই জৈব উপাদানে পরিণত করে। খেয়াল করে দেখো, একটা চক্র। এখানে বাস্তুতন্ত্রে কি বলেছিলাম? উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন বস্তু এবং শক্তি আদান প্রদানের মাধ্যমে একটা সুসম্পর্ক গড়ে তুলেছে এই বাস্তুতন্ত্রে। এই চক্রটা চিন্তা করো, এখানে কিন্তু একটা সম্পর্ক আছে। তোমার ভৌত উপাদান, পরিবেশের বাতাস, সূর্যের আলো, ঠিক আছে, পানি, মাটি, এগুলো, এই যে জড় উপাদান যেগুলো আছে, জড় উপাদান যেগুলো তোমার গ্যাস, এই যে অজৈব। আর জৈব বলতে তোমার যেগুলো মাটিতে মিশে যায়, এগুলো আবার সাহায্য করে উৎপাদক তৈরি হতে। উৎপাদকগুলোকে খায় খাদক, সেগুলো আবার মারা গেলে তাদেরকে বিয়োজকটা মাটিতে মিশিয়ে ফেলে আবার জৈব উপাদানে পরিণত করে। একটা চক্র, তাই না? তাহলে বাস্তুতন্ত্র উপাদান খুবই ইম্পর্টেন্ট। কোনটা কোন উপাদান, কোন প্রাণী, কোন উদ্ভিদ, কোন উপাদানের অন্তর্গত অবজেক্টিভে আসে অবশ্যই পড়বে। আচ্ছা, 2 নম্বর বলে এবার 3 নম্বর আসো, পুকুরের বাস্তুতন্ত্র। এইটা কিন্তু স্থল ভাগেরটা মোটামুটি গরু, ছাগল, মানুষ, মাটি, পানি, বায়ু। পানির নিচে কি ঘটছে? একটা পুকুরের ক্ষেত্রে এটা বলা হয়েছে। পানির নিচে তোমার পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাই না? তো 3 ভাগ জলের মধ্যে আবার 2 ভাগ আছে তোমার সামুদ্রিক, আর 1 ভাগ স্থলে পুকুর, নদী, খাল, বিল।
তাহলে পুকুর সমুদ্রে মোটামুটি একই রকম, তবে সমুদ্রে তো অনেক প্রাণী, বিশাল প্রাণীর ভান্ডার, তাই না? তো এখানে পুকুরটা দিয়ে একটা স্যাম্পল, অনেকটা স্থলভাগের বাস্তুতন্ত্রের মতোই। পুকুরে দেখো, তোমার পুকুরে যদি তুমি যাও, পুকুরের তলদেশে কিন্তু কাদা থাকে। চিত্র আঁকবে, চিহ্নিতগুলো অবশ্যই করবে, আমি আবার বলছি, আর চিত্রের নাম। পুকুরের তলদেশে কাদা থাকে, তার উপরে এগুলো গাছ থাকে, কচু টচু বিভিন্ন ঘাস, এগুলো কাদা থেকে জন্মায়। সূর্যের আলো পড়ে, পরিবেশে এটা ভৌত উপাদান, সূর্যের আলো পড়ে, এটা মনে করো উৎপাদক। এই যে ম্যাক্রোফাইট বলে এগুলোকে, ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ঠিক আছে? জুওপ্লাঙ্কটন বলতে প্রাণীগুলোকে বোঝায়, পোকামাকড়, মাকড়সা যেগুলো থাকে, পানি মাকড়সা, ব্যাং ট্যাং, এগুলো হচ্ছে তোমার জুওপ্লাঙ্কটন। ফাইটো বলতে উদ্ভিদ, যেগুলো তোমার পানির মধ্যে ছোট ছোট কচুরি পানা, উপরে ছোট ছোট পানা, এগুলোকে বলে ফাইটোপ্লাঙ্কটন। তাহলে দেখো, সূর্যের আলোর মাধ্যমে, অনেকটা স্থলভাগের মতো, খেয়াল করো, সূর্যের আলো ভৌত উপাদান, সেটা উৎপাদকে পরিণত হচ্ছে সূর্যের আলোর মাধ্যমে। সবুজ উদ্ভিদ, সেগুলোকে আবার এই মাছ এরা ভক্ষণ করছে। এরা আবার দেখো, এই যে খাদক, এখানে বলেছিলাম না উৎপাদকে খাদক ভক্ষণ করে, এখানেও দেখো এই উৎপাদকগুলো যে তৈরি হলো, এদেরকে খাদকই কিন্তু ভক্ষণ করে। খাদকগুলো কি? এই যে বিভিন্ন ধরনের ছোট ছোট পোকামাকড়, এগুলো প্রথম স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক একটু ছোট মাছ, তৃতীয় স্তরের খাদক একটু বড় মাছ, ঠিক আছে? আবার এরা যখন মারা যাবে, এখানে স্থলভাগে কিন্তু এদেরকে মারা গিয়ে মাটির সাথে জৈব উপাদান হিউমাসে তৈরি করেছিল কে? বিয়োজক, ছত্রাক, ভাইরাস। সেই বিয়োজকগুলো আবার পুকুরেও বিদ্যমান। পুকুরেও কিছু কাদার মধ্যে, কাদা মাটি, ওখানে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, যেগুলো এই প্রাণীগুলো মারা গেলে তাদেরকে আবার জৈব উপাদানে পরিণত করে আবার সূর্যের আলোর মাধ্যমে আবার উৎপাদক জন্মাতে সাহায্য করে। তাহলে জলেও যেমন, স্থলেও তেমন, শুধু প্রাণীর নামগুলো আলাদা, ঠিক আছে? এটা একটা বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, স্টার চিহ্ন, এটা ইম্পর্টেন্ট। আমি শুধু টপিক্সটা বুঝিয়ে দিলাম, বাকি বর্ণনা বই থেকে পড়বে। এবার এসো 4 নম্বর। 4 আর 5 অনেকটা সিম্পল, সিমিলার জিনিস এবং সিম্পল। এখানে খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল শব্দ দুটোর সাথে তোমরা পরিচিত, আমি জানি। তো এখানে খাদ্য শিকলের সাথে আরেকটা শব্দ যুক্ত হয়েছে, খাদ্য শিকল, শৃঙ্খল, শিকল বা শৃঙ্খল, আর এটা হচ্ছে খাদ্য জাল। তাহলে খাদ্য শৃঙ্খল প্রথমে দেখো, এই 4 নম্বর। এখানে খাদ্য শৃঙ্খল বলতে এই যে খাদকের মধ্যে কি বলেছি, প্রথম স্তরের খাদককে দ্বিতীয় স্তর খায়, দ্বিতীয় স্তরের খাদককে তৃতীয় স্তর খায়, তৃতীয় স্তরের খাদককে সর্বোচ্চ স্তর। এই একটা সার্কেল হলে একেবারে এক একটা খাদ্য, এক একটা প্রাণীর মধ্যে হলে একটা যখন সার্কেল তৈরি হয়, তখন এটাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। ঘাস হচ্ছে উৎপাদক, তোমরা বাস্তুতন্ত্রের উপাদান দিয়ে কিন্তু এগুলো করতে পারবে। এটা যদি ভালো করে পড়তে পারো তাহলে সবগুলো বুঝে যাবে। খাদ্য শৃঙ্খলে দেখো, ঘাস উৎপাদক, প্রথম স্তর, ঘাসকে কে খায়? ফড়িং, ফড়িংকে দ্বিতীয় স্তরের ব্যাঙ খায়, ব্যাঙকে খায় সাপ, এটা তৃতীয়, তৃতীয় সাপকে গুই সাপ, সাপের চেয়েও যেটা বড় সেটার নাম গুই সাপ, সর্বোচ্চ স্তর। তাহলে কি হলো? একটা সার্কেল, একটা চেইন, ফুড চেইন বলে এটাকে। দেখো ইংলিশে বলা আছে ফুড চেইন, এখানে ইংলিশে এইভাবে ফুড চেইন, এইটাও কিন্তু পরীক্ষার প্রশ্নে আসে, ফুড চেইন কাকে বলে? তখন কিন্তু খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল। খাদ্য শিকল শব্দটাও পরীক্ষার প্রশ্নে আসতে পারে, তুমি কিন্তু এটা কিন্তু জানো, নোন, আর এটা কিন্তু আননোন, ভালো করে পড়বে। তাহলে একটা শৃঙ্খল তৈরি হয়, সেটা হচ্ছে খাদ্য। একটা শৃঙ্খলের মধ্যে বিভিন্ন স্তরের খাদ্যের মধ্যে শক্তিটা প্রবাহ, ঘাস থেকে যে শক্তি ফড়িং পেল, ফড়িং থেকে সেই শক্তি ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, আবার গুই সাপে আসলো, একটা চক্র, ঠিক আছে? তাহলে এইখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা শক্তি আরেকটার মধ্যে সঞ্চারিত হয়। তাহলে এখানে অবজেক্টিভে কিন্তু আসতে পারে খাদ্য শৃঙ্খলে ফড়িং, ঘাসকে যদি ফড়িং খায় সেক্ষেত্রে তৃতীয় স্তরের খাদক নিম্নের কোনটি? 4টার নাম দিয়ে দিল। ঘাসকে ফড়িং খেলে তৃতীয় স্তরের খাদক, ফড়িংকে ব্যাঙ খাবে, উত্তর কি হবে? সাপ। সাপ হবে এই স্তরের তৃতীয় স্তর, মানে এই স্তরের অ্যান্সার। কোনটা কাকে খাবে সেটা মুখস্থ করতে হবে, যে কোনটা প্রাণী কোন প্রাণীকে খায়, এটা অবজেক্টিভে আসে, কোনটা কোন স্তরে, এটা ভালো করে পড়ো। খাদ্য জালটা, এরপর দেখো 5 নম্বর খাদ্য জাল। এখানে দেখো একটা চেইন তৈরি হয়েছিল, খাদ্য জালে এরকম 2-3টা চেইন যদি
যদি তৈরি হয়, দ্যাট মিনস একটা প্রাণী যখন আরেকটা প্রাণীকে একই সাথে দুইটা প্রাণী খায় বা দুই স্তরে প্রবেশ করে, এখানে ফড়িং শুধু ব্যাঙে প্রবেশ করেছে একটা গেল, কিন্তু খাদ্যজাতে খেয়াল করো এই শৈবাল, জুপ্লাঙ্কটন, ছোট মাছ, এই দুইটাই কিন্তু শৈবালকে খাচ্ছে। দেখতে পাচ্ছ, শৈবালকেই খাচ্ছে কিন্তু জুপ্লাঙ্কটন, ছোট মাছ দুটো হয়ে গেল। তাহলে এটা একটা জালে পরিণত হলো। তাহলে এই জুপ্লাঙ্কটন ছোট মাছকে আবার একই সাথে ভক্ষণ করছে বড় মাছ, আবার বড় মাছ আর ছোট মাছকে একই সাথে ভক্ষণ করছে মাছ পাখি। তাহলে এটা একটা জালের মতো। জাল যেমন এই রকম, এই যে কর্নার, ঠিক তেমনি দেখো এখানে জালের মতো তৈরি হয়েছে। তাহলে একটা চেন না, একটা প্রাণী দুটো প্রাণীকে ভক্ষণ করতে পারছে। সো দেখো এখানে একটা জালের সৃষ্টি হয়েছে, দ্যাট মিনস খাদ্য জাল। একটা প্রাণী যখন দুটো খাদ্যকে পরিণত হয়, হওয়ার ফলে দুটো মানে জালের মতো সৃষ্টি হয় একটা, তখন এটা হচ্ছে খাদ্য জাল। আর খাদ্য শৃঙ্খল মানে একটাই চেন, আর খাদ্য জাল মানে একাধিক চেন মিলে একটা। এখানে দেখো আমি লিখেছি, বইতেও আছে, উপরোক্ত খাদ্য জালের সৃষ্ট 5টি খাদ্য শিকল। এখানে 5টা শিকল আছে, এরকম 5টা, একাধিক। আর শৃঙ্খল মানে একটাই। দেখো শৈবাল ছোট মাছকে বাজ পাখি, শৈবাল ছোট মাছ বাজ পাখি, শৈবাল জুপ্লাঙ্কটন বড় মাছ বাজ পাখি, শৈবাল ছোট মাছ বড় মাছ বাজ পাখি, মানে যে যেকে খেয়েছে 5টা তৈরি হয়েছে। এটা কিন্তু বর্ণনায় অবশ্যই দেখাতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই 5টা বিষয় তোমাদের আলোচনার ছিল। বাড়ির কাজটা লিখে নাও। আজকে বাড়ির কাজ, খাতায় লিখে নাও। খাদ্য শৃঙ্খল আর খাদ্য জালের মধ্যে পার্থক্য নির্ণয় করো। পার্থক্য নির্ণয় করো। খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ছিল তোমাদের পরিবেশনা। এগুলো হোমওয়ার্ক করবে, হোমওয়ার্কটা করে রাখবে, ভালো করে পড়বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ।